ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা। বিপদসীমার ওপরে বইতে পারে ১০ নদীর পানি। সুনামগঞ্জে টাঙ্গর হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ১০ জনকে। আসছে বাজেটে এসি ও ফ্রিজের দাম বাড়ার আশঙ্কা। সব প্লাস্টিক পণ্যে আরোপ হচ্ছে বাড়তি কর। জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া, নিরাপত্তায় জোর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগের ১০ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদী। এছাড়াও সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। আবহাওয়া অফিস বলছে ১ জুন থেকে বৃষ্টির প্রভাব কমে যাবে। স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, তবে এর প্রভাব পিছু ছাড়ছে না। শুক্রবারও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২ দিনে ঢাকা বিভাগে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলে পরিস্থিতি বেশ নাজুক। নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুরে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলেও অতি ভারী বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টি থাকবে ১ জুন পর্যন্ত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ৬টা ডিভিশনে আছে, খুলনা, রাজশাহী বাদ দিয়ে। ওই ৬টা ডিভিশনে প্রচুর পরিমাণে বৃষ্টি পেতে পারি আমরা আজকে, কালকে বা পরশু দিন ১ তারিখ পর্যন্ত। তবে ২ তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে পারে। তার মধ্যে সবচেয়ে পরিমাণ কম হতে পারে রাজশাহী এবং খুলনা ডিভিশনের পরিমাণটা একটু কম হতে পারে অন্যান্য ডিভিশনের তুলনায়। ভারী বৃষ্টির প্রভাবে বাড়ছে ফেনী জেলার মুহুরী নদীর পানি, সাথে সাঙ্গু, মাতামুহুরীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। আবার সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, মনু, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এই এলাকায় বন্যা দীর্ঘ হবে না। আকস্মিক বন্যা প্রবণ, এখানে পানি খুব দ্রুত আসে, তো সের ফলে এবং আবার অনেক সময় আবার পরবর্তীতে দ্রুত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে ২ জুন পরবর্তী সময়ে পানি দ্রুত নেমে যাওয়ার একটা পরিস্থিতি আছে। এবং ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি আগামী ২৪ ঘন্টায় আরও দুর্বল হয়ে পরবর্তীতে বিলীন হয়ে যেতে পারে। তাই এর ফলে বলা যেতে পারে যে আমাদের পরবর্তীতে নদ নদীর পানি হ্রাস পাওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ভারী বৃষ্টি কমলে পাহাড় ধসের সংখ্যা বাড়ে। তাই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমি বায়ুর প্রভাবে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ, পাহাড় ধসের সংখ্যায় রয়েছে ৩,৫০০ পরিবার। শুক্রবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত ছিল। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। খাগড়াছড়ি সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, কুমিল্লা টিলা, মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় ধসের সম্ভাবনা এলাকাগুলোতে পরিদর্শন এবং সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানায় জেলা প্রশাসন। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় মাইনী ও চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড় ধসের শঙ্কা নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদেরকে তো নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে কতজন এ পর্যন্ত গেছেন, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। গতকাল রাতেও তো বৃষ্টি হয়েছে, এখন কি পরিস্থিতি বৃষ্টির?
দেখুন, গত বৃহস্পতিবার থেকে যে টানা বর্ষণ চলছে এটা কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কিছুটা আকাশে আসলে মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বর্ষণ হয়েছে এবং খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাগুলোতে, বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙ্গায় গতকাল রাতেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে একদম ভোররাত পর্যন্ত কিন্তু ভারী বর্ষণ সেটা অব্যাহত ছিল। এবং একই সাথে আপনি জানেন, খাগড়াছড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩,৫০০ পরিবারকে যে সমস্ত জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদরে ৪টি জায়গা, সবুজবাগ, কুমিল্লা টিলা, শালবন এবং মোহাম্মদপুর, এই ৪টি এলাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এবং গতকালকে আমরা দেখেছি সারাদিনে কিন্তু উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের লোকজন, তারা যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখেছি, আসলে মানুষজন তাদের ঘরের জিনিসপত্র অর্থাৎ মালপত্র রেখে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। যে সমস্ত এলাকাগুলোতে, কিছু এলাকা রয়েছে যেখানে আসলে বৃহস্পতিবার রাতেও কিন্তু পাহাড় ধসের ঘটনা হয়েছে, অর্থাৎ ঘরের ভিতরে পাহাড়ের মাটি ঢুকে গেছে, তারপরেও কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায় না। এই জায়গা থেকে আসলে জেলা প্রশাসনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। এই ধরনের একটা প্রবণতা আমরা দেখেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আমাদেরকে নিশ্চিত করা বলা হয়েছে, যদি আসলে ভারী বর্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেককে বাধ্য করা হবে যাতে আশ্রয় কেন্দ্রে যাওয়া হয়। এবং স্থানীয় যে খাগড়াছড়ি সদর উপজেলাতে ৪টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে শুকনো খাবার সহ অন্যান্য যে প্রস্তুতি সেটা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। একই সাথে আপনি জানেন, চেঙ্গি এবং মাইনী নদীতে পাহাড়ি ঢল একই সাথে ভারী বর্ষণের কারণে কিন্তু যে পানি বৃদ্ধি সেটা অব্যাহত রয়েছে এবং মাইনী এবং চেঙ্গির যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এবং একই সাথে আপনি জানেন, গতকাল সকালে খাগড়াছড়ির দীঘিনালায় একজন ব্যক্তি কিন্তু প্রবল স্রোতে ভেসে গিয়েছে মাইনী নদীর স্রোতে। তাকে উদ্ধার করার জন্য সকাল থেকে ডুবুরি দল কাজ শুরু করার কথা রয়েছে। রাঙামাটি থেকে গতকাল রাতে ডুবুরি যে দল সেটি ইতিমধ্যে দীঘিনালায় এসেছে। তারা আজকে সকাল থেকে সেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, আসলে পাহাড় দেশ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিয়েছে। এবং বিশেষ করে খাগড়াছড়ি সদর উপজেলায় যেহেতু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, সেখানে উপজেলা প্রশাসন এবং একই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, আসলে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। রাজধানীর নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় বৃহস্পতিবার দিনভর ভোগান্তি পোহান নগরবাসী। অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে 2 সিটি কর্পোরেশন থেকে কন্ট্রোল রুম খোলা হলেও ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। দেখে বোঝার কোনো উপায় নেই এটি রাজধানীর কোনো এলাকা। ১৯৬ মিলিমিটারের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর পল্লবীর এই এলাকা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সীমাহীন ভোগান্তিতে এই এলাকার বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই এমন হাঁটু পানি জমে যায়। এই যে আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয়, একটু বৃষ্টি হলেই পথ ঘাট সব ডুবে যায়। সিটি কর্পোরেশন কাজ করে কি কাজ করে জানি না, আইসা কোনো রকম করে চলে যায়। আমাদের এই দুঃখ বলার মতো আসলে আপনাদের কাছে ছাড়া আর বলার মতো কেউ নাই। এলাকার যে পানি বাইরে হওয়ার যে খালবিলগুলো আছে এগুলো ক্লিয়ার নাই। রাজধানীর নিউ মার্কেটের চিত্র এটি। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমে গেলেও নামেনি পানি, এমনকি মার্কেটের ভিতরেও ঢুকেছে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই। পানি যাওয়ার যে লাইনগুলি আছে, মেন লাইনগুলি কয়েকদিন পর পর অথবা 2 মাস 3 মাস পর পর এরকম জলাবদ্ধতা হলে ওরা কাজ করে, ময়লা ওঠে, কিন্তু পানি যে আসলে কোথায় চলে যাবে, এই পানির তো একটা লাইন আছে, একটা স্রোত আছে, সেখানে যাচ্ছে না। কালকের থেকে মনে করেন বৃষ্টি উড়াধুরা, যার কারণে এই যে এতগুলা পানি জমা, যাতায়াতে অনেক অসুবিধা। একে তো খানাখন্দে ভরা রাস্তা, তার উপর আবার জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতে এভাবে তলিয়ে যায় রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকা। সংস্কার কাজ শুরু হলেও অজানা কারণে তা এখন বন্ধ, আর এতেই ক্ষুব্ধ এলাকাবাসী। পুরা রোড কার্পেটিং করে কুরবানি ঈদের আগে 2 দিন আগে শেষ করার কথা, এই জায়গায় কোনো কাজই হয় নাই, বরঞ্চ আরও ক্ষতি করে গেছে। গত 3 দিন আগে আসছিল, তারা প্রথম দিন করছে, করার পরে ময়লা উঠায় রেখে গেছে, তারপর কাজ শেষ করার পরের থেকে এখানে পানিটা জমতেছে। সকাল থেকে এই পর্যন্ত 3টা অটোরিকশা উল্টে যাচ্ছিল, আমরা সেটা ধাক্কা দিয়ে তুলে দিয়েছি, অনেকগুলো যাত্রী পড়ে গেছিল। জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যদিও বেশ কয়েকবার ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউসবোটে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে 9টার দিকে রাহাভান নামে হাউসবোটটিতে আগুন লাগে।
স্থানীয়রা জানায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে 10 জন পর্যটককে নিয়ে রাহবার হাউসবোটটি নীলাদ্রিতে আসে রাত্রি যাপনের উদ্দেশ্যে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে হাউসবোটে। এ সময় হাউসবোটে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে রাজধানীর কালশী বালুরমাঠ বস্তিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোমর সমান পানিতে তলিয়ে গেছে বাসস্থান। বহু মানুষ আশ্রয় নিয়েছে কালশী ফ্লাইওভারের নিচে। অনেকটা অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। দুর্যোগকালীন মানবিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। শুক্রবার সকালটা কোনো রকম গুড়মুড়ি খেয়ে কাটিয়ে প্রস্তুতি চলছে খিচুড়ি রান্নার। পল্লবী থানাধীন কালশী বালুরমাঠ বস্তির শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে কালশী ফ্লাইওভারের নিচে। বৃহস্পতিবার গভীর রাতে ধীরে ধীরে পানি বাড়তে থাকায় সকালে সড়কের ধারে অবস্থান নিয়ে অনেকটা মানবেতর জীবন পার করছে তারা। সবার ঘরদুয়ার মনে সব তলায় গেছে, অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চা কাচ্চা মানে লইয়া থাকতে অসুবিধা, আমরা লেগে এই বেরি বান্ধের মানে আশ্রয় নিচে যে ফ্লাইওভারের নিচে। আমার জামাই প্রতিবন্ধী, ঘরে পানি উঠে সব কিছু ভিজে গেছে। পুতারও জায়গা নাই, রান্নারও জায়গা নাই, কানেরও জায়গা নাই, কাজ সব ভিজে গেছে ঘরে খেয়ে। তারা জানায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, পানি অপসারণে নেয়নি কোনো পদক্ষেপ। আমরা তো আশা করছি যে সরকারের লোক আসবে, কেউ আসে না। এরা যদি না দাঁড়াইতো আমরা না খাই মরে দিতাম বাবা পোলা পানি নিয়ে। আমাদের এখানে পানির সমস্যা, পানির জায়গাটা ক্লিয়ার করে দিলে পরে আমরা একটু সচ্ছলভাবে থাকতে পারি বাচ্চা পোলা পানি লইয়া। আমরা এইভাবে রাস্তায় পড়ে আছি, সরকার আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন যাতে আমরা খাইতে পারি, কি আমরা বাচ্চারা একটু ভালো থাকতে পারে। শিগগিরই নিজেদের ঘরে ফিরে যেতে চায় বস্তিবাসীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে না হলে আর কখনো এদেশে নির্বাচন হবে না বলে শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। এদিকে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাদের আলাপে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাপানে দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে বিএনপি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলেও জানান নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন,
এনসিপি ও বৈষম্য বিরোধীরা সরকারের ছত্রছায়ায় মব ভায়োলেন্স করছে। তাদের কর্মকাণ্ডের কারণে এই সরকার এরই মধ্যে মানুষের আস্থা হারিয়েছে। নির্বাচনে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়া হলে তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাতে রংপুরে জিএম কাদেরের বাসায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান চুন্নু। বিক্ষোভ শেষে শনিবার সারা দেশে প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দেয় দলটি। মব জাস্টিসের কথা বলে লুটপাট করবে, ভাঙচুর করবে, ঢাকা শহরে মানুষের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না, এটা খুবই দুঃখজনক। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। নতুন বাজেটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ফ্রিজের ওপর ভ্যাট বাড়তে পারে। একইভাবে প্লাস্টিক পণ্যে বাড়তি কর আরোপ করা হচ্ছে। এতে এসব পণ্যের দামও বাড়বে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এই খাতে। বিক্রি কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। দেশে এসির বাজারে 3 ভাগের 2 ভাগই দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে। বর্তমানে বছরে গড়ে 7 লাখ এসি বিক্রি হয়। ফ্রিজের বাজারেও দেশি প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী। প্রতি বছর গড়ে 20 থেকে 25 লাখ ফ্রিজ বিক্রি হয়। চাহিদা বাড়লেও আসছে বাজেটে এসব শিল্পে কর বাড়াচ্ছে রাজস্ব বোর্ড। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির ওপর উৎপাদন পর্যায়ে 7.5 ভাগ ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে তা 15% করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট দ্বিগুণ হলে এসব পণ্যের দাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারাই। লোকাল ইন্ডাস্ট্রি যত বেশি বুম করবে তত বেশি আসলে দেশের ইকোনমি স্ট্রং হবে, এবং সহায়ক শুল্ক নীতি সবসময় আসলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কাজ করে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে একটাই আহ্বান থাকবে, যাতে আমরা এমন কোনো শুল্ক নীতির দিকে না যাই যেখানে আসলে মানুষজন এফোর্ডেবল প্রোডাক্ট থেকে একটু দূরে সরে যাবে। একই চিত্র প্লাস্টিক পণ্যের বাজারেও। দেশে এর বাজার প্রায় 40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% পূরণ করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এ শিল্পেও ভ্যাট বেড়ে 15% করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এমন সিদ্ধান্তে উৎপাদন ও রপ্তানিতে প্রভাব পড়বে। ভ্যাটের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাট দিতে হবে কাস্টমারকে, কিন্তু কাস্টমারকে তো আমি যে প্রোডাক্টের সিস্টেম এটা আছে, সেলস সিস্টেম, সাপ্লাই চেইন যেটা, সেটা থেকে কাস্টমারের কাছে আদায় করার কোনো সুযোগ নাই। অতএব এটা আসলে করাটা সমীচীন হয় নাই। নতুন বাজেটে সুপারি, হোগলা পাতা ও মাটির তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে সরকারের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গঠনে জাপানের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও উন্নয়নের পথে চলছে। এ যাত্রায় জাপানের সহায়তা গুরুত্বপূর্ণ। টোকিও সফরের 3য় দিনে জাপানি ব্যবসায়ীদের সাথে এক সেমিনারে একথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তারা আশাবাদী যে দ্রুতই জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। জাপানের রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে অগ্রাধিকার দিয়েছে। কোনো প্রকল্প বা ব্যবসাও বন্ধ হয়নি। ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আধিপত্য বিস্তারে নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বিকেলে রাজশাহীতে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাইকমিশনের এক কর্মসূচিতে একথা বলেন তিনি। এ সময় ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন মনোজ কুমার। দুদেশের সাংস্কৃতিক যোগসূত্রও অন্য দেশের চেয়ে বেশি বলে উল্লেখ করেন সহকারী হাইকমিশনার। বলেন, এসব যোগসূত্রের কারণেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ। সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলাইমান হোসেন সেলিমকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দেখিয়ে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। আপন বড় ভাই গোলাম মোস্তফা ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোলাইমান হোসেন সেলিম বেলতলি বাজারে মুদির ব্যবসা করছেন, কিন্তু তার আপন বড় ভাই গোলাম মোস্তফা তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করেছেন। 30 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। আসামি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
জানা যায় ২০ বছর আগে বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ হয় ভাইদের মধ্যে। সম্পত্তির লোভে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরানো আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা আনতে এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা ওরকম করে হলাম, এই আমরা দৌড়ে ফেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। সেলিমের স্ত্রীর দাবি, হত্যার উদ্দেশ্যে এই নাটক সাজিয়েছেন তার ৩ ভাই। এখন দোষ হইতো না, হ্যাঁ মেয়েরা কব এমনি ওরাই মরছে, ছাত্রান্তর মরছে, এই কথা কইয়া মেরে আসছে না, তো আমি মেয়ে ঘরে মারবো, ওইটা করবো ওইটা করবো। এলাকাবাসী দোকানদাররা সবাই যে একটা লোক জীবিত চোখের সামনে রয়েছে, এর নামে মৃত্যু মামলা। এদিকে নানা মামলা থাকায় ১৫ বছর ধরে ময়মনসিংহে যান না গোলাম মোস্তফা। সেলিমকে নিহত দেখে মামলা করার বিষয়ে নানা কথা বলছেন তার আত্মীয়রা। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের কারণে জীবিত সেলিমকে মৃত দেখে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ি পুলিশকে অবহিত করা হয়েছে। এখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন, এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। চেষ্টা করেও মামলার বিষয়ে জানতে গোলাম মোস্তফার নাগাল পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈরী আবহাওয়ার মধ্যেও মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৭৮ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। বিজিবি জানিয়েছে, সকালে বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজকীয় সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময়ে কমলগঞ্জের বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী, শিশু সহ আরও ১৪ জনকে পুশিন করা হয়। এদিকে হবিগঞ্জ চুনারুঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া ফেনীর মটুয়া সীমান্তে ১৩ জন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশিন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। এদিকে লালমনিরহাটে দুদিন আগে পুশিন করা ৬ ভারতীয়কে আজ দুপুরে রেল স্টেশন এলাকা থেকে আটক করেছে বিজিবি। দর কষাকষিতে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। কোরবানির ঈদের বাকি বেশ কয়েকদিন। পশুর হাটে শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ফরিদপুরের ৯ উপজেলার ৪০টি স্থানে বসেছে পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দ পশু কিনছেন অনেকে। ক্রেতাদের সমাগম কম থাকলেও সামনে বেচাকেনা ভালো হওয়ার আশা বিক্রেতাদের। দাম মোটামুটি ভালোই যাইতেছে, একবারে খারাপ না, মধ্যমতো আছে বাজার, একবারে কমও না বেশিও না। বিভিন্ন জায়গা থেকে পরিবহন যোগে যে পশুগুলো আসতেছে সাময়িকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো যদি অসুস্থ হয়ে যায়, প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা সর্বদা নিয়োজিত। জমে উঠেছে জয়পুরহাটের ৫ উপজেলার ১৭টি পশুর হাট। গতবারের চেয়ে গরু প্রতি ৫ থেকে ১০,০০০ টাকা কম বলছেন বিক্রেতারা। আজকে জয়পুরহাট আইসি ১৮ পিস গরু কিনছি, কাহারোল থেকে গরু প্রতি ৫-৭,০০০ ১০,০০০ কম আছে এখন। তাহলে এখন তো দাম যে কম করছে, তাতে আমার ২ লক্ষ টাকা খরচই নাই। একই চিত্র রংপুরের পশুর হাটে। অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। আর সীমান্ত দিয়ে গরু চলাচলন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ডাক্তার সহ থাকবেন। তারা ক্রেতা এবং বিক্রেতার অনুরোধে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার থেকে অন্যান্য সেবাগুলো তারা নিশ্চিত করবে। আর এবছর সীমান্ত দিয়ে কোনো গরু আসবে না, এটা একেবারে নিশ্চিত। আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার হরণী বাজারে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে গরু ছাগলের হাট। প্রতি হাটে বিক্রি হয় ২০ কোটি টাকার পশু। ২২টা গরু আনছি, বিক্রি হওয়ার জন্য ৪টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, ওই জন্য সুবিধা আছে। এবং আমরা আইছি নোয়াখালীতে সমৃদ্ধ থেকে আসি, গরুর লাই এবং ছাগলের লাই এটা লাই একটু ভালো জন্য এখানে আসা। ঝিনাইদহের ৬টি উপজেলার ২২টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা আসছেন হাটে, করছেন দরদামও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা ঘিরে ব্যস্ত কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটিসহ বিভিন্ন সরঞ্জাম বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লাসহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা।
বরিশালের হাতখোলার কামারপাড়া হাতুড়ি পেটার শব্দে মুখরিত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ঈদ ঘিরে কারিগরদের এই ব্যস্ততা, বেচা বিক্রিও জমে উঠেছে। তবে কয়লাসহ সরঞ্জামের দাম বাড়ায় আয় কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। নতুন মাল বেশিরভাগ নেয়, চাকু, চাপট, মানে ছুরি, পাসমা এগুলো। আগে তো 50 টাকা 60 টাকা, এখন ওই একটা দাও 3টে চাপাটি এটার জন্য 500 টাকা, অতিরিক্ত ডাবল। একই চিত্র ফরিদপুরের প্রতিটি কামারের দোকানে। ঈদের জন্য ছুরি, বটি, চাপাতি তৈরি হচ্ছে বেশি। ছুরি, চাকু 150 থেকে 600 আর চাপাতি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। নতুন নেয়ার পাশাপাশি অনেকে আসছেন পুরনোগুলো মেরামতে। আগে যেরকম ঘরে ঘরে খড়ি পোড়াইতো, কয়লা হইতো, এখন তো কয়লা হয় না, ঘরে ঘরে গ্যাস। আমার ঘরেও গ্যাস, যার জন্য আমরা কয়লাটা পাইতেছি না। পুরাতনে বেশি আছে আর নতুনও কিছু বিক্রি করি, তার ভিতরে এবার পুরাতন কাজগুলো একটু কম। নাটোরের কামারপাড়ায় নতুন সরঞ্জামের বিক্রি কম। বিক্রেতারা বলছেন পুরনো ছুরি, চাপাতি মেরামত করতে বেশি আসছে মানুষ। গরু জবাই করা চাকু 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আছে। চামড়া সিলার চাকু 50 টাকা থেকে 120 টাকা পর্যন্ত আছে। মাদারীপুর ও সাভারেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে লাভ কমে যাওয়ায় আগের চেয়ে কমেছে কারিগরের সংখ্যা। গেছেবার যে কাজ যে দাম দিছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি। আয় বেশি না থাকলেও পৈতৃক পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন নেত্রকোনার অনেক কারিগর। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বনকে উত্তক্তের প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় যুবক শরীফ ব্যাপারী উত্তক্ত করে আসছিল বৈশাখীর বোন চৈতি ইসলামকে। সালিশ বৈঠকে মীমাংসা না হওয়ায় পরে পুলিশ ও ইউএনওকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা বদিউজ্জামান তারামোল্লা ও তার লোকজন বৈশাখীর ওপর হামলা চালায়। এই ঘটনা জানাজানি হলে রাতে ঢাকা বরিশাল মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উত্তক্তকারী শরীফ ব্যাপারীকে আটক করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেওয়া হয়েছে প্রস্তুতি। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত 17 ফেরি ও 20টি লঞ্চ। এছাড়া ঈদের আগে পরে 3 দিন পণ্যবাহী ট্রাক পারাপারও বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে থাকবে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দিনে 1.5 থেকে 2,000 যানবাহন পার হয়। তবে ঈদের সময় চাপ বাড়ে কয়েক গুণ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে 3 ঘাটে 17 ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের 3 দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ মোট 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য ঈদের আগের কর্মমুখী মানুষ এবং ঈদ পরিবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহন চলাচল কমেছে। ঈদের ছিনতাই, চাঁদাবাজের দৌরাত্ম্য বাড়ে। ঈদের যে ভোগান্তি সেটা 1 তারিখের পর থেকে কিছুটা বোঝা যাবে, তবে অতটা হবে না। অজ্ঞানপাটি খবর পর তাদের ঈদ থাকবে না, ঈদটা মলিন হয়ে যাবে। নিরাপত্তা চাই যাতে চোর বা বাটপার এগুলার হাত থেকে আমরা রক্ষা পাই। যাত্রী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। যারা আছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট টিম প্রতিদিনই মিনিমাম 2টি বা তারও বেশি মোবাইল কোর্ট টিম সেখানে কাজ করবে। হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে ঘাট এলাকা ছাড়াও সড়কে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। ডিম সংগ্রহে নদীতে নামে 300 নৌকা। প্রাথমিক হিসেবে এবার সংগৃহীত ডিমের পরিমাণ প্রায় 14,000 কেজি। এদিকে গবেষকেরা মনে করছেন, আগামী পূর্ণিমায়ও বৃষ্টি হলে আবার ডিম ছাড়তে পারে মা মাছ।
3 দিন 2 রাত ধরে নদীতেই ছিলেন জেলেরা। অপেক্ষা ছিল কখন রূপালীর ডিম উঠবে জালে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে জোয়ারের পানিতে ডিম ছাড়ে মা মাছ। শুরু হয় ডিম সংগ্রহকারীদের তৎপরতা। গত বছর প্রত্যাশার চেয়ে অনেক কম ডিম পেয়ে হতাশ হন জেলেরা। তবে এবার ভিন্ন চিত্র দেখার আশা তাদের। সেজন্য নদীতে নেমেছে 300রও বেশি নৌকা। গত বছরের তুলনায় এবছর ভালো ডিম পাওয়া গেছে। 4 দিন পরে বোঝা যাবে আসলে মূলত কতটুক ডিম হয়েছে, অর্থাৎ ডিম থেকে যেটা ফুটে রেণু হয়েছে সেটা 4 দিন পরে বোঝা যাবে। গবেষকরা বলছেন এবার নদীর পরিবেশ অনুকূলে। সম্মিলিত প্রচেষ্টায় সমন্বিত নদী ব্যবস্থাপনাও ভালো হয়েছে। বহুল প্রতীক্ষিত হালদা নদীতে মা মাছ ডিম দিয়েছে। গত রাত 2টা থেকে আসলে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে, অল্প পরিমাণে প্রথমে শুরু করেছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এই ডিমের পরিমাণ বাড়তে থাকে। এখনো পর্যন্ত ডিম সংগ্রহকারীরা খুব উৎসব সহকারে, আনন্দ সহকারে তারা ডিম সংগ্রহ করছে। আগামী পূর্ণিমায় ভারী বৃষ্টি হলে আরেকবার ডিম পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে নানা জাতের আম, ফলন ও গুণগত মান বাড়াতে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এবছর 38টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে 70 থেকে 150 টাকায়। গ্রীষ্মকাল মানেই নানা স্বাদের পাহাড়ি ফলের উৎসব। এগুলোর মধ্যে অন্যতম ফল আম। এবছর আমের উৎপাদন ও মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উন্নত কৃষিচর্চা অনুসরণে নিরাপদ আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। আমরা মোট 38টি দেশে সারা পৃথিবীর। তিনি জানান এবছর 38টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। চায়নাতে প্রথমবারের মতো আমাদের আম রপ্তানির প্রথম চালানটা গিয়েছে, সেখানে কিন্তু একটা অমিত সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের এই সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছাতে পারি, সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর নিয়ন্ত্রিত কৃষকের বাজারে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম বেশি হলেও ভালো মানের আম কিনতে পেরে খুশি ক্রেতারা। এই আমগুলো হচ্ছে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করে করা উৎপাদিত আম। অন্য বাজার তুলনায় দাম খুবই স্বাভাবিক আছে। রাজধানীর কারওয়ান বাজারে এসেছে সাতক্ষীরার হিমসাগর আম। তবে বৈরী আবহাওয়া ও ঈদের কারণে বেচা বিক্রি কমের শঙ্কা আড়তদার ও বিক্রেতাদের। যেহেতু মাত্র উঠেছে কাজের দাম একটু উপরের দিকে। এটা কোনো নির্দিষ্ট রেট নাই, আমের উপর ডিপেন্ড করে, আমের কোয়ালিটির উপর দাম নির্ভর করে। রাজধানীতে ছোট বড় বাজারের পাশাপাশি সড়ক, অলিগলি, ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে 70 থেকে 150 টাকায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।